হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বেডরুম গুছানো দিয়েই শুরু করলাম। আজকে আমার কাজের যে লোক উনি আসবে না, যে কারণে বাসার সব কাজই আমাকে করতে হবে। সকালের নাস্তা থেকে শুরু করে বাসার অনেক কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেদিন সব কাজ করতে হয় সেদিন আসলে সম্ভব হয় না ক্যামেরা অন করে সবটা শুরু করব। তো অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন একটু কাজের প্রেশারটা যেহেতু কমে গেছে তো শ্যুট করি। অনেকেই আছে দেখা যায় খুব সুন্দর করে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে ঘুরে শ্যুট করে আর কাজ করে। তো আমি আসলে ওইভাবে করতে পারি না, কেন যেন আমার কাছে আনইজি ফিল হয়। তো আমি সব সময় আর কি ট্রাইপডের সঙ্গে রেখে শ্যুট করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে একটু আধটু ট্রাই করি যে কেমন হয়। কিচেনের ক্লিন করার সব কাজ কিন্তু আমি করে নিয়েছি, শুধু এই ডিমগুলো ক্লিন করাই বাকি ছিল। তো ওগুলোও আমি ক্লিন করে নিলাম, যে এখন কিচেনটা ফাঁকা হয়ে যাবে আর আমি এখন রান্নাও শুরু করব। কিছু শুকনো বাজার এনেছে, সেগুলো গুছিয়ে নিতে হবে, তারপর বাসাটা মুছে নিতে হবে। তো এই কাজগুলো যেহেতু করতে হবে, তো রান্নাটাই আগে করে নিতে চাচ্ছিলাম। রান্নাটা কমপ্লিট হলে তাহলে ওগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি বাসাটা মুছে ফেলবো। ডিমগুলো ক্লিন করা হয়ে গেছে, এগুলো পানি ঝরলে তারপর ফ্রিজে উঠিয়ে রাখবো। তো আমি এখন রান্নার কাজ শুরু করে দিয়েছি। আমি কিন্তু সব সময় এই গুঁড়ো মশলাগুলো পেস্ট করে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করি। এটা আমি শ্যুট করি আর না করি সব সময়ই এই কাজটা করি। হঠাৎ হয়তো ব্যতিক্রম কোনো দিন হয় যে যেদিন হয়তো হাতে সময় নেই, সেদিন হয়তো আমি সরাসরি দিয়ে দিই, নয়তো আমি এভাবে পেস্ট করেই দিই। এভাবে পেস্ট করে দিলে যেটা হয়, গুঁড়া মশলা থেকে একটা ঝাঝালো গন্ধ ওটা কম আসে রান্নার সময়। আর তরকারির কালারটা সুন্দর হয়, এটা মোটামুটি সবাই জানেন। এখানে একটা টমেটো কিউব করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আমি সব সময় অবশ্য টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করি না, মাঝে মধ্যে করি। তো আজকে মুরগির মাংস রান্না করব, পোলাও আর সেই সঙ্গে কাবাব আর সালাদ, আর কিছু করব না, একদম শর্টকাট রান্না। আজকে সাদামাটা ভাত আর সঙ্গে অন্য কিছু করতে চাচ্ছিলাম, কিন্তু ছোট মেয়ে অসুস্থ হওয়ার কারণে একটানা কয়েকদিন একদম লাইট খাবারগুলো খেয়েছে। তো ওর হয়তো আর ভালো লাগছিল না, যে কারণে আজকে বলছিল মা আমাকে একটু পোলাও করে দিবে। তো কি আর করার, ও যখন বলেছে তো ভাবলাম যে করেই দিই। তো আমি পরিমাণে খুব অল্প করেই রান্না করছি পোলাওটা, যেন দুপুরে খেয়ে শেষ হয়ে যায়। কারণ যদি পোলাওটা থেকে যায় ও বারবার ওটা খাবে, আর ওর শরীরটা অত ভালো না। এই ধরনের খাবারগুলো ওর বেশি না খাওয়াই ভালো কয়েকটা দিন। আমার বাচ্চাদেরকে বাইরের খাবারটা খুবই কম দেওয়ার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যে বাসার খাবারটাই যেন ওরা খায়। যেমন ফুচকা, ঝালমুড়ি, পুরি বা সমুচা, সিঙ্গারা, এই টাইপের যে খাবারগুলো, এগুলো কিন্তু ওরা মাসে একদিনও বা 2 দিনও খেতে পারে না। এভাবে আমি ওদেরকে আসলে বড় করছি। তারপরও যখন খাবার থেকে ওদের কোনো অসুস্থতার শুরু হয় বা সূত্রপাত, তখন খুব খারাপ লাগে। এই কাবাবগুলো কিন্তু সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে এনেই ফ্রাই করছি। আর আমি তেলটাকে খুব অল্প হিট দিয়ে নিয়েছি, তারপর আমি এগুলো দিয়ে দিয়েছি। আর চুলার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একদম লোতে রেখেছি। তো এভাবেই কিছুক্ষণ ফ্রাই করব, তারপর হিট একটু বাড়িয়ে দিব। এটা দেখানোর কারণ হলো, অনেকেই বলেন যে ফ্রোজেন খাবার 10-15 মিনিট আগে বের করে রেখে তারপর ফ্রাই করতে হয়, না হলে তেল ফুটতে থাকে অথবা খাবারটা বাইরে থেকে ফ্রাই হয়ে যায় আর ভিতরে ঠিকভাবে ফ্রাই হয় না। তো সে কারণেই দেখানো, এভাবে যদি লো হিটে করেন তাহলে আর কোনো প্রবলেমই হবে না। তো এদিকে কাবাবগুলো ফ্রাই করতে দিয়ে আমি টমেটো কেটে নিচ্ছি সালাদের জন্য।
কিছুদিন আগে এই চপিং বোর্ডের ব্যাপারে একটা আপু কমেন্ট করেছিলেন। উনি জানতে চেয়েছিলেন এটার প্রাইস কত এবং কোথা থেকে নিয়েছি। তো আমি ওনাকে রিপ্লাই দিয়েছিলাম, মেবি উনি দেখে নাই। তো আবারও একদিন দেখি কমেন্ট করেছে, উনি কি অন্য কেউ আমার সঠিক মনে নেই, সেম কমেন্ট। তো আমি আজকে আসলে রিপ্লাই দিচ্ছি। আমি এই চপিং বোর্ডটা কিনি নাই, আমার হাজব্যান্ড কিনেছে। তো এটার প্রাইস আমি বলতে পারি না, আর উনি কোথা থেকে নিয়েছে সেটাও বলতে পারছি না। আমার হাজবেন্ড কোনো জিনিসপত্র কিনলে, সেটা আমার হোক বা বাচ্চাদের হোক বা সংসারের হোক, আমি যদি সেখানে না থাকি তাহলে ওটার প্রাইস জানাটা খুব কঠিন হয়ে যায়। তাকে যদি জিজ্ঞেস করি এটা কোথা থেকে নিয়েছো, বলবে যে দোকান থেকে নিয়েছি। যে কারণে আর জিজ্ঞেস করি না। এটা শুধু আমি কেন, তার পরিবারের অন্য যে কোনো সদস্যই যদি তাকে এভাবে জিজ্ঞেস করে, সে সেম রিপ্লাই দেয়। যদি জিজ্ঞেস করে এটা কত দিয়ে কিনেছো, বলবে কি করবা এটার প্রাইস জেনে। তো এরকম মানে কোনো প্রশ্নের উত্তর সহজে তার কাছে পাওয়া যায় না। তো এখন আমি বাজারগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো বাঁশের যে র্যাকটা দেখলেন, ওটাতে আলু পেঁয়াজ টেয়াজ রেখেছি। ওটা এতদিন কিচেনে রেখেছিলাম, তো কিচেনে ওটা রাখার কারণে এমনিই ছোট কিচেন, আরও বেশি ছোট মনে হচ্ছিল। যে কারণে ওটাকে সরিয়ে ফ্রিজের পাশে স্পেস ছিল, তো ওখানেই রেখে দিয়েছি। এখন আমার কিচেনটাও একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই তো আমার বাজারের অবস্থা তো দেখছেন, যা বাজার নিয়ে এসেছে তার অর্ধেকটাই হচ্ছে নুডলস। আমার ছোটো মেয়ের রেগুলার নুডলস লাগবেই, কমপক্ষে 2 প্যাকেট নুডলস ওর লাগেই। সকালবেলা ও সুপি নুডলস ছাড়া আর কিছুই খাবে না। আবার মাঝে মাঝেই দেখা যায় বিকেলেও সুপি নুডলস খায়। জানি না ও সুপি নুডলস ওর এত পছন্দ কেন। তো যাই হোক, ওর জন্যই প্রচুর নুডলস কিনতে হয়। তো আমার বাজারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এগুলো যেটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। এই বক্সগুলো আমার খুবই উপকারে এসেছে। এই বক্সগুলো থাকার কারণে কিচেনটা আমার অগোছালো কম হয়। আর এই বক্সগুলো স্কোয়ার শেপ হওয়ার কারণে জিনিসপত্র খুব সুন্দরভাবে সেট করা যায় এবং পরিমাণেও বেশি রাখা যায়। আর এখানে আগে রান্না কিছু ছোলা ছিল, কাকাতুয়ারদেরকে খেতে দিতে হয়, তো সেই ছোলাগুলো রোদ দিয়ে নিচ্ছি। তো দুপুরের সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবারও বিকেলের দিকে কিচেনে এসেছি, একটু কাবাব বানাবো। তো কাবাবের মাংস ডালটা রাতেই সিদ্ধ করে নিয়েছিলাম, বেরেস্তাটাও রাতেই করে রেখেছিলাম ফ্রিজে। তো সকালে এটা বেটে নিয়েছি অফ ক্যামেরায়। বললাম তো আজকে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, যেটা আসলে শেয়ার করা সম্ভব হয়নি। তো এখন কাবাবগুলো রেডি করে নিচ্ছি। এগুলো ফ্রোজেন করব। এই রোজার মধ্যে এই টাইপের খাবারগুলো একটু বেশি লাগে, আর রোজা থেকে এগুলো করতে আসলে খুব একটা ভালো লাগে না আমার কাছে। যে কারণে কিছু খাবার আমি রোজার আগেই ধীরে ধীরে ফ্রোজেন করে নিই। আমি এই যে বিফ কাবাব বানাই বা যে কোনো কাবাবই বানাই, আমি কিন্তু কাবাব মশলাটা ইউজ করি না। এই ডাল আর মাংসটা সিদ্ধ করার সময় মাংসের যে গরম মশলাটা আছে, গোটা মশলা, আমি ওগুলো দিয়ে সিদ্ধ করে নিই। তারপর যেটা করি সেটা হলো বেরেস্তা দিই, ডিম, কাঁচা মরিচ কুচি করে দিই, আর কিছু কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে নিয়ে দিয়ে দিই, আর সঙ্গে লেবুর রস। এই হচ্ছে আমার কাবাবের উপকরণ। এই রেসিপিটা ফলো করে কাবাব বানালে আর কাবাব মশলা দিয়ে কাবাব খাওয়ার ইচ্ছাটা থাকে না। এই রেসিপিটা যদিও আমার না, এই রেসিপিটা আমার বড় আপুর। তবে এই রেসিপিতে আমরা 3 বোনই কিন্তু কাবাব বানাই। কাবাবগুলো শেপ দেওয়া কমপ্লিট, এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি পরোটার জন্য ডো রেডি করে রেখেছিলাম, তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। বললাম না আজকে আসলে অনেক কাজ করব ভেবেছি, তার মধ্যে আবার আমার কাজের বুয়া নেই। যেদিনই এরকম সিদ্ধান্ত নিই যে আজকে এটা এটা করব বা একটু কাজ বেশি আছে, যে বুয়া কাজগুলো বুয়া করবে, আমার কাজগুলো আমি করব, তো সেদিনই দেখা যায় হঠাৎ করে বুয়া থাকবে না, গায়েব হয়ে যাবে, আর কাজের প্রেশার 3 গুণ হয়ে যায়। তো আমি এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি।
তো এই রেসিপিটা ফলো করে আজকেই প্রথম পরোটা বানাচ্ছি, দেখি কেমন হয়। আমার আসলে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যেহেতু আজকে ট্রাই করছি। তবে পরোটার ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার শেপের চেয়ে আমার কাছে রাউন্ড শেপটাই বেশি ভালো লাগে। তো এই পরোটাটা কিন্তু রাউন্ড শেপের পরোটাই হচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিতে পারেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। তো আমি পরোটাটা এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এভাবে চেপে চেপে পরোটাটা একটু শেপ দিয়ে নিলে বেলতে সুবিধা হয়। আগে পরোটা বানাতে নিলে পরোটাকে আমি যতই বেলে লম্বা করতে চাই না কেন পরোটাটা টেনে ছোট হয়ে আসতো। এখন আর কিন্তু সেটা হয় না। এখন খুব সুন্দর নর্মাল রুটির মতোই দেখা যায় পরোটাটা ইজিভাবেই বড় হয়। প্রতিটা জিনিসের ক্ষেত্রেই আসলে চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করবেন তো শিখতে পারবেন, আর চেষ্টা করবেন না হাল ছেড়ে দেবেন তো কিছুই শিখতে পারবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।